শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। এরই মধ্যে গতকাল ভারতের নয়াদিল্লি থেকে দেশে ফেরার হুঙ্কার দিয়েছেন তিনি। বলেছেন, আমি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই মাটি, এই মানুষ আমার রক্তে মিশে আছে। আমি ফিরবো, বাংলার মাটিতে পা রাখবো, পারলে ঠেকিয়ে দেখাও। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী, তাকে আটক না করা হলে আমরা কি বুঝতে পারতাম, জানতে পারতাম? তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো, এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী। তাকে হেলমেট পরিয়েও নিয়ে যাওয়া হলো আদালতে। যদি কেউ আশপাশের কোনো সুউচ্চ ভবন থেকে, 10তলা ভবন থেকে তাকে শ্যুট করে মাথায় গুলি করে হত্যা করে, আর তাহলে তো তার কাছ থেকে বা তাকে রিমান্ডে নিয়ে তার গডফাদারদের সম্পর্কে, তার ভয়ঙ্কর অপরাধ জগৎ সম্পর্কে কোনো তথ্য আদায় করতে পারবে না। দর্শক, সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম, সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটল। তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা তার। ঢাকা দক্ষিণের মেয়র জনাব ইশরাক হোসেন হবেন কি হবেন না, তার শপথ গ্রহণ হবে কি হবে না, এগুলো নিয়ে যে সংকট আমরা দেখছি বিভাগীয়, আইনি, এগুলো আসলে মূল বিষয় না। আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি, আমি টিভি টক শোতেও তাই বলছি, এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা সংঘাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি, আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। নিয়ে আলোচনা থেমে নেই। সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম, সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল। ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটল। তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন। তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না, সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না। 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে, কিন্তু তাদেরকে এই ধরনের লাঠিচার্জ করা কিংবা অ্যাকশানে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি। 2-1 ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাইকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে শায়েস্তা করা, তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে। সেটা একান্তই একেবারে ক্লিন অপরাধী, সেই ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এইসব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে, পুলিশ অ্যাকশান নিয়েছে, কিন্তু সেনাবাহিনীকে কখনো অ্যাকশান দেখা যায়নি। কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি। যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন, তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল, বাজে স্লোগান দিচ্ছিল, তখন কিন্তু সেনা সদস্যরা, অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন। এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এটার মাধ্যমে। এই বিবৃতি একটা মেসেজ দেয়। কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন। যখন আমরা গত 2 দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে, আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের, সেদিনই ঢাকায় অন্তত 26টি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে। এছাড়া 20টিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটিকা মিছিল করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে, সেখানে আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে তারা।
জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় এরকম একটা ব্যানার টাঙানো ছিল, সেই ব্যানারটা তারা ছিঁড়ে ফেলেছে, সেই ব্যানারটা ছিঁড়ে সেটাতে প্রস্রাব করার ঘটনা ঘটিয়েছে, এরকম নানা খবর আমরা পেয়েছিলাম। অর্থাৎ আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরও উত্তপ্ত করতে চলেছে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে, তখন সেনা সদস্যদের, সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না, ছাড় দেবে না। কি আসলে মেসেজ তারা তাদের বিজ্ঞপ্তিতে, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতেই বা প্রজ্ঞাপনেই বা কি বলল, বিবৃতিতে কি বলল, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম সেনাবাহিনীর কথা এবং প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের শোডাউনের কথা। আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে, আমরা এটা দেখেছি, এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে, ওখানে মিছিল করেছে, বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে। প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে, সেখানে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল, সেই ব্যানারটা ছিঁড়ে ফেলেছে, ছেঁড়ার পরের অবস্থা কি, সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে, এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে, এক ধরনের ওপেন জানান দিচ্ছে। এবং কতজন গ্রেপ্তার হচ্ছে, সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে 11 জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল। সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল, তখন আমরা সারা দিনব্যাপী দেখেছি প্রেস ক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে। আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে, সেনা সদরের জাহাঙ্গীর গেটে এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে। এই কারণেই তাদের যে মাস্টার মাইন্ড, তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টার মাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এরকম কথাও শোনা যাচ্ছে। সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেস ক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন, তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে, বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে, নানা ধরনের বাজে স্লোগান দেয়। তখন সেনাবাহিনী তাদের উপরে চড়াও হতে বাধ্য হয়। সেই চড়াওটা তারা কেন হলো, সেরকম একটা বিবৃতি আইএসপিআর থেকে দেয়া হয়েছে। সেই বিবৃতির শিরোনামটা দেওয়া হয়েছে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। এই বিবৃতিতে তারা বলছে যে 18 মে বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ, আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করে। এর মাঝে বলা হচ্ছে যে উল্লেখ্য গত 14 মে 2025 তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট 802টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে 106টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী থেকে রেসপন্স করা হয়েছিল তাদের আগের আবেদনে, তারপরেও তারা কথা শুনেনি। তবে দুঃখজনক হচ্ছে আজকের কিছু অনভিপ্রেত আচরণ ও সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থাৎ তাদের আচরণ সেনাবাহিনীর মান সম্মান প্রশ্নবিদ্ধ করেছে, এমনটাই সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে। পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। সমগ্র দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। অর্থাৎ তাদের উপরে যে অ্যাকশন, সেই অ্যাকশন নিতে বাধ্য হয়, এটা সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশন নিয়েছিল, সেই অ্যাকশন নিয়ে আলোচনা হচ্ছিল, তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে। খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে। এই যে অ্যাকশন, এই অ্যাকশনটা কি বার্তা দেয়? বার্তা বোধহয় একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যে কতটা ভয়ঙ্কর অপরাধী, তাকে আটক না করা হলে আমরা কেউ বুঝতে পারতাম, জানতে পারতাম? তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো, এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী। তাকে হেলমেট পরিয়েও নিয়ে যাওয়া হলো আদালতে। যদি কেউ আশপাশের কোনো সুউচ্চ ভবন থেকে, 10তলা ভবন থেকে তাকে শ্যুট করে মাথায় গুলি করে হত্যা করে, আর তাহলে তো তার কাছ থেকে বা তাকে রিমান্ডে নিয়ে তার গডফাদারদের সম্পর্কে, তার ভয়ঙ্কর অপরাধ জগৎ সম্পর্কে কোনো তথ্য আদায় করতে পারবে না।
কতটা ভয়ঙ্কর অপরাধী নুসরাত ফারিয়া আপনারা চিন্তা করতে পারেন। আমরা শুধু সরকারকে দৌড় দিচ্ছি। ফাজলামোর একটা সীমা থাকা উচিত, সব কিছুর সীমা পরিসীমা থাকা উচিত। এখন সব কিছু ছাড়িয়ে যাওয়া হচ্ছে। নুসরাত ফারিয়ার অপরাধ কি আমরা সবাই জানি। তিনি মুজিব নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এবং মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনার মানে প্রতি ঘরে ঘরে শেখ হাসিনার থাকা উচিত। মামলার এজাহারে কি বলা হয়েছে? মামলার এজাহারে বলা হচ্ছে যে 2024 সালের 19 জুলাই সকাল 11টার দিকে ভাটারা থানার সামনে যখন আন্দোলন চলছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে শেখ হাসিনা গংয়ের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও 273 আসামির সাথে নুসরাত ফারিয়া আন্দোলনকারীদের উপরে দেশি বিদেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং গুলি করেছিল, যাতে এনামুল হক নামে একজন গুলিবিদ্ধ হয়েছিল। অর্থাৎ তাদেরকে হত্যা চেষ্টায় তাকে মামলা করা, তার বিরুদ্ধে মামলাটি হলো বা হয়েছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি বলছেন তার বিরুদ্ধে? ছবিতে অভিনয় করা কোনো বিষয় নয়, কিন্তু তিনি ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শেখ হাসিনা তার মতো ব্যক্তি ঘরে ঘরে থাকা উচিত, এই ধরনের মন্তব্য করেছেন। বাহ, তাহলে যে আর এক নুসরাত ইমরোজ তিশা, তিনিও যে মুজিব একটি জাতির রূপকার ছবিতে অভিনয় করেছিলেন, সেখানে এই রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনিও যে মন্তব্য করেছেন গণমাধ্যমে যে শেখ ফাজিলুন্নেসা নারী শক্তির উৎস, কিন্তু তিনি থাকবেন সব ধরনের ধরাছোঁয়ার বাইরে। কেন থাকবেন? তিনি সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সহধর্মিনী। আবার মোস্তফা সরোয়ার ফারুকী এখন ভয়ে বিপদে পড়ে নুসরাত ফারিয়ার পক্ষ অবলম্বন করছেন। না করলে সেই একই অপরাধে যদি তার স্ত্রীকে আটক করা হয়, যদি কেউ তার স্ত্রীকে আটক করার জন্য দাবি তোলেন, আগেভাগে তিনি অন্তত এই জায়গায় মহানুভবতার পরিচয় দিলেন। তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা, ঢালাও মামলা করার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্ত, সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না, এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। কিন্তু ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরে চলছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি, অথচ এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। আবার তিনি বলছেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে গমনের ক্ষেত্রে যে সুযোগ করে দেওয়া হলো, সেটি নিয়ে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেখান থেকে নাকি ওভার নার্ভাসনেস থেকে কেউ এটি করে থাকতে পারে। মানে তিনি উদুর পিণ্ডে বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন, কোনো পুলিশ কর্মকর্তা এটি করেছেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাই তো আবার সরাসরি নুসরাত ফারিয়াকে আটকের পক্ষে সাফাই গাইলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন যে নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, আমরা সেই বিষয়ে অনেকবার বলেছি, তবে যে কোনো দুষ্কৃতকারী আইনের আওতায় আসবে। তো সাংবাদিকরা প্রশ্ন করলেন, তাহলে নুসরাত ফারিয়াকে কেন আটক করা হলো? তিনি বলছেন ওনার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না। আবার তিনি বলছেন এই অবস্থায় যদি তাকে ছেড়ে দেওয়া হতো, আবার আপনারা তো বলতেন যে কী ব্যাপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টায়, কাউকে হত্যা চেষ্টায় যারা জড়িত ছিলেন তাদেরকে কেন বিদেশ যেতে দেওয়া হলো? এই যে বৈষম্য বিরোধী শব্দগুলো যেখানে সেখানে ব্যবহার হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তো আমাদেরও এক ধরনের পুরোপুরি সমর্থন ছিল। এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শব্দগুলো মানুষের কাছে বিরক্তির সৃষ্টি করেছে। আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়কেরা, মানে তাদের মাধ্যমে যে দলটি গঠন হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারাও বিব্রতকর অবস্থা পড়েছে জনতার তুমুল সমালোচনার মুখে। তারা কি বলছে? গণহত্যার বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে সরকার বা কেউ আমরা মনে করি বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ এ ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণহত্যা ও এর বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাহলে একটি পক্ষ কারা? সরাসরি কেন বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাটি করছে, বা সরকারের শীর্ষ মহল থেকে এটি করা হচ্ছে? মানে ইনিয়ে বিনিয়ে কথিত যে কোনো একটি পক্ষের উপরে দায় চাপানোর চেষ্টা। এই যে সরকারের দুই উপদেষ্টা মুখোমুখি অবস্থান নিলেন, মোস্তফা সরোয়ার ফারুকী যে মন্তব্য করেছেন সেটি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটি তার ব্যক্তিগত মন্তব্য, আবার তিনি দিচ্ছেন অফিসিয়াল মন্তব্য, আবার সেটির বিরুদ্ধে আবার এনসিপি কথা বলছে। মোটামুটি সরকার নিঃসন্দেহে ক্রস ফায়ারে পড়েছে, যদিও আমরা জানি না যে এই ক্রস ফায়ারের সরকারকে কী ধরনের মূল্য দিতে হবে। তবে পতন যখন কারো শুরু হয়, এইভাবেই গুবলেট পাকিয়ে ফেলে, হজপজ শুরু হয়। সেই আলামত অনেক আগে থেকেই স্পষ্ট হচ্ছে এই সরকারের ক্ষেত্রে। এবং কদিন আগে আওয়ামী লীগের সাবেক এক এমপি কণ্ঠশিল্পী মমতাজকে আটক করা হলো। মমতাজকে আটক করার পরে যখন আদালতে তোলা হলো, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জিজ্ঞাসা করছেন, আপনার বিয়ে কয়টি, আপনার স্বামীদের নাম কি, মনে করতে পারবেন? মানে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে একজন নারীকে। উন্মুক্ত একটা আদালতের মানে বিচারিক কার্যক্রমে যেখানে শত শত মানুষ উপস্থিত থাকেন, সেখানে এইভাবে নাজেহাল করা হচ্ছে। আর নুসরাত ফারিয়া সম্পর্কেও কী মন্তব্য করা হলো? কোনো গণমাধ্যম থেকে স্বাধীন নারীর প্রতি কীভাবে শ্রদ্ধা জানাতে হয় সেটি আমরা ভুলে গেছি। সেই আগের মতোই চাটুকারিতা করতে গিয়ে সরকারের পক্ষ হয়ে কোনো গণমাধ্যম তাদের সংবাদের শিরোনাম করছে, থাইল্যান্ডে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেবা দিতে যাচ্ছিলেন নুসরাত ফারিয়া।
আমরা সব ধরনের সভ্যতা ভব্যতার একেবারে বাইরে চলে যাচ্ছি। আমাদের আদালত সম্পর্কে কী বলবো? এর আগে যেমন অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিম্ন আদালতের বিচারকরা কানে ফোন দিয়ে তারা ইজলাসে ওঠেন সরকার উপর মহলের নির্দেশ শুনতে শুনতে কাকে জামিন দিতে হবে না দিতে হবে। নুসরাত ফারিয়াকে যেভাবে কারাগারে পাঠানো হলো, যদি এই অভিযোগ তুলি, ঠিক একই ধরনের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কি ধরনের তথ্য প্রমাণ ছিল? বিষয়টা হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি যে একজনের খানা আরেকজনের দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোনো রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। মানে মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র নয় কি জানি মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে পেটের চামড়ায় ব্যথা হইতো। এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয় কেন? সারা বাংলাদেশে জানে এরা একটা টিম, বাট জনগণকে কি বুঝাইতে চায়? তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে এসে পেস্টা লাগা যায়। আমি নিজেও বুঝি না, ইশরাক যদি আইনিভাবে কথার কথা যে এইটাকে হয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন ইশরাককে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা পাকনা বুঝ দিচ্ছেন। আর এইটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই, সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন, মেয়র ইশরাকের। এখন ইশরাককে কঠিন খোঁচা মারছে কে? সার্জিস। প্রথমে একটু তেনাইছে পানাইছে, মেয়র সাদেক সাহেবের ছেলে একটু রসাত্মক হালকা ভিজাইছে, ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে, তারা কিভাবে তাহলে বৈশা বৈশা দায়িত্ব পালন করছে? ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই? তার বক্তব্য হচ্ছে সার্জিসের যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। এইটাও আবার সত্য, যদি ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকেও তো জায়গা দিতে হবে। মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক কেরিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিখার দরকার নাই কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে, কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ, এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে, তুমি এখন সাদা দাগে আসছো। এবং বিএনপির নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে, যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন, অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য। কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির এই সার্জিস বলছেন, আমি বিশ্বাস করি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক কেরিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকেই নেওয়া উচিত। নিয়ে আনিছে। আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাককে দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইশরাক যথেষ্ট বুঝে, একজন মেয়রের ছেলে, সেই রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে। এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল, তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তোমরা হাসনাতরা সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন, এটা কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপিকে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে। আমি এটার কারণ বুঝি না। সেই তো দিবেন, তো দেনই যদি, তাহলে এত কাহিনী, এত নাটক, এত মানুষের রাজপথে নামানো, এই যে আপনাদের নিজেরা নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো, এগুলা কেন করতেছেন ভাই? মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। যেটা সরকার করতে চায় এটা তো রাইতে রাইতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া, দেশ হাসাইয়া, মানুষকে বিরক্ত কইরা
ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন? এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে, এটা কেন হইল? এটা কেন হইল? এটা তো হওয়ার কথা ছিল না। আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে, কেন? সার্জিসের বক্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপসহীন একজন নেতৃত্ব হিসাবে যোদ্ধার কথা চিন্তা করে স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ করতে পারেন না, অপমানিত করতে পারেন না, গালাগাল করতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়, মানে ইশরাকের উপরেও বর্তায়, কারণ তার কি বলা হয়েছে, তার কর্মীরা আসিফ মাহমুদের যে অপমান করছে তার মা বাবা 14 গোষ্ঠী নিয়ে। তো এখানে সার্জিস যেই পরামর্শ দিচ্ছে, এই পরামর্শটা টোটালি বোঝাই যাচ্ছে যে ইশরাক যেন মেয়র পদে না বসে। টোটাল আয়োজনটা এটাই। হাসনাত হুঙ্কার দিচ্ছেন, সার্জিস হুঙ্কার দিচ্ছেন, উপদেষ্টা আসিফ হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কার ফুঙ্কারের খেলায় এই দেশে এখন পর্যন্ত এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা উপদেষ্টাদের একটাই অর্জন, আওয়ামী লীগ বিরোধী যে কোনো অর্জন। কিন্তু মেয়র ইশরাকের এই ইস্যুটাতে আপনারা অনেক হেনস্থা হবেন, আমি যেটা বুঝতেছি। আমার মনে হয় যে মান নির্মাণ আল্লাহই রাখে, আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না কইরা এটা নিয়ে সরকার বক্তব্য দিবে। আপনারা কেন বক্তব্য দিচ্ছেন? আপনারা যখন দিচ্ছেন তখন তো জাতীয় কিংস পার্টি ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছে এনসিপি নিয়ে, এটি তো প্রমাণিত। এখানে উপদেষ্টাদের জন্য উপদেষ্টারা কথা বলবে, সরকার তার কাজ করবে। আপনারা বিএনপির একজন নেতাকে এইভাবে কথা বলে, এইটাও কি আপনার সাজে? এটা কি এনসিপির সাথে কানেক্টেড? তাহলে আপনারা স্বীকার করে নেন সরকার আর আপনারা একটা দলই। দেখেন, মান সম্মান আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ এটা উঠাই নেয়। এখন মনে উঠাই নেওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।